রাজকুঞ্জের ইলশিগুড়ি, লেখনীতে মিশকা মন, পর্ব নাম্বার 20। ইচ্ছে সেজেগুজে বসে আছে, এদিকে ওহিরা আসার কোনো খবর নেই। বিরক্ত নিয়ে রুমের জানালা দিয়ে রাস্তার দিকে বারবার উঁকিঝুঁকি মারছে, কিন্তু না, এই মেয়ের কোনো খোঁজ খবর নাই। শেষ পর্যন্ত উঠে দাঁড়ালো, ঠিক করলো রাস্তার দিকে একটু এগিয়ে যাবে। দাদাজান আর দাদিজানকে বলে বেরিয়ে পড়লো। কিছু দূর যাওয়ার পরেও চোখ পড়ছে না, মাথায় হাত দিয়ে বলল, এই বেটি মরে টরে গেল নাকি, আবার আসে না কেন? নাকি রঙ্কন ভাইয়াকে বিয়ে টিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেল? কিন্তু এটা তো কথা ছিল না, কথা ছিল সে আমাকে দাওয়াত দিবে। ইচ্ছে এসব আজগুবি কথা বিড়বিড় করতে করতে হাঁটছিল। হঠাৎ মনে পড়লো ফোনের কথা। নিজের মাথায় নিজেই একটা চাটি মেরে ফোন বের করতে লাগলো। এত কথা সে কবে হলো? একটা ফোন দিলেই তো অনেক আগেই সমাধান হয়ে যেত। কাঁধে থেকে ব্যাগ নামিয়ে ফোন বের করলো, অতঃপর কল দিল। ওহি রিসিভ করলো না, কল কেটে দিয়ে নিজে প্যাক করলো। ইচ্ছে রিসিভ করেই ঝাড়ি মারলো। ফাজিল বেটি, কি সমস্যা তোর? মরে টরে গেছিস নাকি? এত সময় লাগে আসতে? ওহি যেন প্রস্তুত ছিল এসব শোনার, তাই বেশ স্বাভাবিকভাবেই বলল, রাগ করিস না, এই তো চলে এসেছি। আসলে আমি গাড়ি আনি নাই, রিক্সায় আসছি। ও আচ্ছা, বুঝেছি। এই তো তোকে দেখতে পেয়েছি, এখানেই দাঁড়া। ইচ্ছে ফোন কেটে সামনে তাকাতেই দেখলো ওই হাত নাড়িয়ে তাকে ইশারা করছে। মিনিটের মধ্যে রিক্সাটা তার সামনে এসে দাঁড়ালো। ইচ্ছে নিজেও উঠে পড়লো। ওহি তাকে এটা ওটা বলে 7-5 বুঝ দিতে থাকলো তার কেন দেরি হয়েছে। মূলত তারা কাল ভার্সিটিতে ভর্তি হতে যাবে। সাবজেক্ট চয়েসের রেজাল্ট ছিল, দিয়ে দিয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে। ভর্তির ডেটও দিয়েছে। অনুভব 2 দিন একটু ফ্রি আছে, তাই এই সুযোগে ভর্তি করে দিয়ে আসবে বলে জানিয়েছে। কাল সকাল সকাল বের হতে হবে। যেহেতু ইচ্ছেদের বাড়ি উল্টো রাস্তায়, তাই অনিমা বেগম আজকে রাতটা তাদের বাড়িতে থাকতে বলেছে। দাদাজান অনুমতি দেওয়াতে ইচ্ছে আর কোনো আপত্তি করেনি। দুইজন রিকশায় বসে বকবক করছিল। হঠাৎ রিকশা থেকে থেমে যাওয়াতে দুজন সামনে তাকালো। রঙ্গনকে এই সময় সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনই অবাক হলো। ওহি কিছু বলার আগে ইচ্ছে বলল, আরে ভাইয়া আপনি? রঙ্গন হালকা করে হেসে বলল, আমি। নেমে পর, দুজন কথা আছে। ওহি আর ইচ্ছে একে অপরের দিকে তাকালো। ওহি মাথা নেড়ে না বোঝালো। ইচ্ছে রঙ্গনের দিকে তাকাতেই সে নামতে ইশারা করলো। ইচ্ছে কনফিউজড হয়ে গেল কি করবে, তাই জিজ্ঞাসা করলো, ভাইয়া নামবো কেন? রঙ্গন আর চোখে ওহির দিকে তাকিয়ে বলল, কেউ তোদের দেখতে চেয়েছে, যাবি? কে? আমার দাদিমা। দেখা করবি? ইচ্ছে কিছু সময় ভেবে নেমে পড়লো, সাথে ওহিকেও টেনে নামালো। বেচারা এখন চুপ করে আছে। আসলে সেদিনের পর আর ওহি সত্যি করে রঙ্গনকে কল করেনি। সে দিলেও রিসিভ করেনি। রঙ্গন ভাড়া মিটিয়ে দুজনকে ইশারা করে তারা পিছু নিতে বলল। ইচ্ছে তাই করলো। তার কেন জানি না রঙ্গনকে খারাপ লাগে না। ওকে যখন তুই বলে মনে হয় বড় ভাইয়ের সাথে কথা বলছে। কিন্তু একটা অদ্ভুত বিষয়, রঙ্গনকে সে এর আগে কখনো দেখেনি। এই বিষয়ে অবশ্য রঙ্গন নিজেই তাকে ক্লিয়ার করে দিয়েছে। সে ছোট থেকে ঢাকাতে থাকে। রাস্তার অন্য পাশে রঙ্গন জিপ রেখে গিয়েছিল। এ পাশে আসতেই বলল, দুজনই উঠে বস। আমরা কি আপনার বাসায় যাব এখন? ওহি বেঁকে বসলো, বলল, ইচ্ছে তোর যেতে হলে যা, আমি যাব না, চললাম বাড়ি। ওহি চলে যাওয়ার আগেই রঙ্গন তার সামনে এসে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, শোন, তোর ভাইকে কোলে তোলার অভ্যাসও আমার আছে, আর তুই তোর এতটুকু কথা না বাড়িয়ে উঠে পড়, সন্ধ্যার আগে বাড়ি পৌঁছে দিব। ওহি বড় বড় করে তাকালো। কি বলে এই লোক? না না, এর বিশ্বাস নেই, ওঠাতেও পারে। মুখ ফুলিয়ে জিপের মধ্যে উঠে বসলো। ইচ্ছে মুখ চেপে হাসলো। রঙ্গন নিজেও হাসলো। সিটি বাজাতে বাজাতে জিপ টান দিল। জিপ থামলো একটা বড় বাড়ির সামনে। ওপরে বড় বড় করে লেখা কুঞ্জ ভিলা। ইচ্ছে আগেই বের হলো। এত বড় বাড়ি দেখে সে অবাক হওয়ার অবশ্য কারণ আছে। এটা অনুভবদের থেকেও অনেক বড়। ওই জানে পাঠান বংশের লোকেরা বড়লোক হয়, তবে রঙ্গনের বেশভূষা দেখে এতটাও ভাবেনি। তাদের ধ্যান ভাঙল রঙ্গনের ডাকে। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? আয়।
ইচ্ছে শখ করে চলে তো আসলো। এখন তার নিজেরও একটু কেমন যেন লাগছে। তবে সে বুঝতে পেরেছে রঙ্গন হয়তো তার পরিবারকে ওহিকে দেখানোর জন্য নিয়ে এসেছে, কিন্তু রঙ্গন আসলে কী জন্য এনেছে এটা একমাত্র সেই বলতে পারবে। ইশতিয়াক পাঠান বাসায় নেই, তিনি তার মাকে নিয়ে চেক আপ করতে নিয়ে গেছে। রঙ্গন মূলত ইশতিয়াক পাঠানের ফুপি শর্মিলা বেগমের সাথে দেখা করতে নিয়ে এসেছে। তার দাদার বোন সম্পর্কে তার দাদি। ছোট থেকে এই বাড়িতে একমাত্র তার সাথে একটু ভালো সম্পর্ক রঙ্গনের। সে ইচ্ছে এবং ওহি দুজনকেই কথাই শর্মিলা বেগমের কাছে বলেছে। তখনই তিনি দুজনের সাথে দেখা করতে চান, আর এই কারণে তাদের এখানে নিয়ে আসা। রঙ্গন একটা বড় দরজার সামনে দাঁড়িয়ে ঠকঠক শব্দ করল। শর্মিলা বেগম শুয়েছিলেন, এমন শব্দ তার মুখে হাসি ফুটল। উঠে বসার চেষ্টা করতে করতে প্রাণহীন কণ্ঠে বলল, আয়। রঙ্গন ভেতরে ঢুকে তাকে আগে উঠে বসতে সাহায্য করলো, অতঃপর পাশে বসে ওদের দুজনকে এগিয়ে এসে বসতে বলল। শর্মিলা বেগম ইচ্ছের দিকে একদিনে তাকিয়ে রইল। মুখের ফেস দেখেই সে চিনতে পেরেছে রঙ্গন হয়েছে তার অনুপমার মতো, আর ইচ্ছে হয়েছে ইশতিয়াক পাঠানের মতো। রঙ্গন দুজনের সাথেই পরিচয় করিয়ে দিল, তবুও তিনি বারবার ইচ্ছের দিকে তাকাচ্ছিলেন। ওহি সেদিকে খেয়াল করেনি, সে এখনো মুখ ফুলিয়ে বসে রয়েছে। বেশ কিছু সময় কথাবার্তা বলে রঙ্গনে উঠে দাঁড়ালো। বেশি দেরি হলে অনুভব সন্দেহ করবে, আর দেরি করলো না, দুজনকে নিয়ে বেরিয়ে পড়ল। ওহিরা আজকে প্রথম জানলো রঙ্গনের মা নেই। এটা নিয়ে ওহির অনেক মন খারাপ হলো। তার প্রিয় দুটি মানুষেরই মা নেই, সে তো মা ছাড়া কিছু কল্পনাই করতে পারে না। তাহলে এই দুটো মানুষ কি করে কল্পনা করে? ইচ্ছের মা বাবা আছে কি না সে কিছু জানে না, শুধু সে জানে ইচ্ছে নিজেও জানে না। ছোটবেলায় একবার শফিক সাহেবকে জিজ্ঞেস করেছিল, কিন্তু তার রামধমক খেয়ে আর কখনো সাহস করে ওঠেনি। আসলে তার দাদাজান আর দাদিজান তাকে এত বেশি ভালোবাসে, সে কখনো এই অভাবটা হয়তো বুঝতে পারেনি। এটা ওহির ধারণা। বাড়ি থেকে কিছুটা দূরে নামিয়ে দিতেই দুজনে চলে যাচ্ছিল। রঙ্গন পেছন থেকে ওহিকে ডাক দিল, ওহি। ওহি পেছনে না ঘুরে দাঁড়িয়ে পড়ল। ইচ্ছে কিছুটা এগিয়ে গেল। রঙ্গন ওহির সামনে এসে দাঁড়িয়ে একটা প্যাকেট এগিয়ে দিল, গিফটের প্যাকেট দিয়ে মোড়ানো। ওহি হাতে না নিয়ে বলে, এটা কি? আগে ধর, পরে বলছি, না নিব না। দেখ, রাগাস না, আমি একবারের বেশি ভালো করে বলতে পারি না। ওহি হাত বাড়িয়ে নিল। রঙ্গন চলে যেতে ইশারা করলো। ওহি কিছুটা দূরে যেতেই রঙ্গন মাথা চুলকিয়ে বলল, মিস করি তোকে, কল করলে ধরবি। ওহি বড় বড় করে তাকিয়ে পেছনে ঘুরল, কিন্তু না, কেউ নেই। এই বেটা আজকেও প্রথম এত নরম কণ্ঠে কিছু বলল তাকে। ইচ্ছে দূরে দাঁড়িয়ে তাকে তাড়া দিল। বাড়ির ভেতরে আসতে অনুভবের সাথে দেখা হলো। সে মুখ গোমড়া করে বসেছিল। ওদের রাস্তা দেখে উঠে দাঁড়িয়ে বলল, ওহি তুই রুমে যা, তোর শোয়ের সাথে আমার কথা আছে। ইচ্ছে ওহির হাত চেপে ধরার আগেই সে চলে গেল। ইচ্ছে কিছুটা ভয়ে ভয়ে তাকালো, এই ব্যাটাতে কি বলতে চাচ্ছে। অনুভব ইচ্ছের মতিগতি দেখে থতমত গলায় বলল, শোনো মেয়ে, আমি বাঘ নয় যে তোমায় খেয়ে ফেলবো। যা ভাবছ সে বিষয়ে এখন আমি কিছু বলবো না। ভয় পাবার দরকার নেই। তোমার সাথে হিসেব আমি পরে মেলাবো। আগে আমার কিছু প্রশ্নের উত্তর দরকার, এসো আমার সাথে।